মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানতো সে বোবা হবে। তার দুটি বড় বোনের নাম ছিল সুকেশিনী ও সুহাসিনী। তাই নামের মিল রাখতে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে সুভা বলে। দুস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি বাম্মার হৃদয়ে নীরব পাথর হয়ে আটকে আছে। সবাই ভাবে যে কথা বলতে পারে না সে বোধহয় কোনো কিছু অনুভবও করতে পারে না। এজন্যই তার সামনেই সকলে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তার বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছে এ কথা সে ছোট থেকেই বুঝে নিয়েছিল। তার ফলে সে নিজেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইতো। মনে করত আমাকে সবাই ভুলে গেলেই বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? বাবা মায়ের মনে সে সব সময় জাগরুক ছিল। বিশেষ করে তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন। কেননা মায়েরা ছেলের চেয়ে মেয়েকে নিজের অংশ বলে মনে করেন বেশি। মেয়ের কোনো খুঁত যেন মায়ের নিজেরই খুঁত। বরঞ্চ সুভার বাবা বাণীকণ্ঠ সুভাকে তার অন্য মেয়েদের চেয়ে একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মা তাকে গর্ভের কলঙ্ক মনে করে তার উপর বড় বিরক্ত ছিলেন। সুভার কথা ছিল না, কিন্তু তার দীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। তার ঠোঁট দুটি ভাবের আভাস পেলে কচি পাতার মতো কেঁপে উঠত। আমরা কোথায় যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় বানিয়ে নিতে হয়, কতকটা অনুবাদ করার মতো। সব সময় সঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কখনো কিছু অনুবাদ করতে হয় না। মনের ছায়া তার উপর এমনিতেই পড়ে। মনের ভাব নিজের মতো করে কখনো ছড়িয়ে পড়ে, আবার কখনো সংকুচিত হয়ে পড়ে। কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো মলিনভাবে নিভে যায়। কখনো অস্তমান চন্দ্রের মতো পলকহীনভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত বিদ্যুৎ চমকের মতো সব দিকে জ্বলে ওঠে। যে মানুষটার মুখের ভাব ছাড়া আজীবনকাল ধরে আর কোনো ভাষা নাই, তার চোখের ভাষা অত্যন্ত উদার ও গভীর। অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বিশাল নির্জন প্রকৃতির একটা মহত্ব আছে। এজন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে এক প্রকার ভয় করত, তার সাথে খেলা করত না। সে নির্জন দুপুরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটা ছোট্ট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো। বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। এই ছোট্ট সরু নদীটি নিরলসভাবে তার নিজের কুল রক্ষা করে চলেছে। দুই ধারে গ্রামের সকলের সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং গাছের ছায়াঘেরা উঁচু পাড়, নিচ দিয়ে এই গ্রামলক্ষ্মী নদীটি যেন আনন্দে নেচে নেচে লোকের অসংখ্য উপকার করে করে বয়ে চলেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে। তার বাঁশের বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কোলার বাগান নৌকার যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে। গৃহস্থের এই সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারুর নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীর তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলকল শব্দ, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের পাতার মর্মর শব্দ সমস্ত মিলেমিশে চারিদিকে চলাফেরা, আন্দোলন, কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় এই নদীর তীরে এসে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিভিন্ন শব্দ ও বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা,
তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঘাসের ভিতর লুকিয়ে থাকা পোকার শব্দ থেকে শুরু করে নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কান্না এবং দীর্ঘ নিঃশ্বাস। আর দুপুরবেলা যখন মাঝি ও জেলেরা খাবার জন্য যেত, গৃহস্থরা ঘুমাতো, পাখির ডাক বন্ধ হয়ে যেত, খেয়া নৌকা বন্ধ থাকতো, সমস্ত জগৎ কাজকর্ম ফেলে ভয়ানক নির্জন রূপ ধারণ করত, তখন এই বিশাল আকাশের নিচে একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ছোট্ট গাছের ছায়া। সুভার যে গুটিকত অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা কিন্তু নয়। গোয়ালের দুটি গরু, তাদের একটির নাম সর্বশী ও আরেকটির নাম পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পায়ের শব্দ তারা চিনত। কোথা না থাকলেও তার মধ্যে একটা করুণ সুর ছিল, যা গরুগুলো ভাষার চেয়েও সহজে বুঝত। সুভা কখন তাদের আদর করছে, কখন বোকাজোকা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের চেয়ে ভালোই বুঝতে পারত। সুভা গোয়ালে ঢুকে দুহাত দিয়ে সর্বশীর গোলা জড়িয়ে তার কানের কাছে নিজের গাল ঘষত এবং পাঙ্গুলিতা স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখত আর তার গা চেটে দিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত, তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। ঘরে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে তার এই বোবা বন্ধু দুটির কাছে আসত। সুভার দুঃখ ভারাক্রান্ত চেহারা দেখে তারা কি একটা অন্ধ অনুমান শক্তির সাহায্যে বালিকার মনের কথা বুঝে ফেলত এবং সুভার গায়ের সাথে ঘেঁষে তার হাতে শিং ঘষে ঘষে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। এরা ছাড়াও ছাগল ও বিড়াল ছানাও ছিল, কিন্তু তাদের সাথে সুভার অত বন্ধুত্ব না থাকলেও তারা সুভার প্রতি যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত এবং সুভা তার গোলায় ও পিঠে কোমল হাত বুলিয়ে দিলে তার ঘুমোতে সুবিধা হয় সেটাও সে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সঙ্গে বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সম ভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলে, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করবে সে আশা তার বাম্মা কবেই ত্যাগ করেছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ যেহেতু এদের কোনো কাজকর্ম থাকে না তা এরা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন 2-1টা মালিকবিহীন বাগান থাকা দরকার, তেমনি গ্রামে 2-4টে অকর্মণ্য সরকারি লোক থাকাটাও খুব জরুরি। কাজে কর্মে, আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে যায় সেখানেই তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিপ ফেলে মাছ ধরা, এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। বিকালে নদী তীরে তাকে প্রায় এই কাজে নিযুক্ত থাকতে দেখা যেত এবং এই উপলক্ষে সুভার সাথে তার প্রায় দেখা হতো। যে কোনো কাজই করুক না কেন, একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝত, এই জন্য সকলেই সুভাকে সুভা বলতো। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে সু বলে ডাকত। সুভা তেঁতুলতলায় বসে থাকত এবং প্রতাপ কাছেই বসে ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটি করে পান বরাদ্দ ছিল, সুভা নিজেই তা সেজে আনত। বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে ইচ্ছে করত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জানিয়ে দিতে ইচ্ছা হতো যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু
কিছুই করার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছে করত যাতে প্রতাপ দেখে আশ্চর্য হয়ে যেত এবং বলতো, তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো সুভা যদি জলকুমারী হয়ে আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা ফেলে রেখে সেই মানিক নিয়ে জলে ডুব দিত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণি আলোয় আলোকিত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। এটা কি হতে পারতো না? এটা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে সে কিছুতেই অবাক করতে পারছে না। সুভার বয়স কমেই বেড়ে চলেছে। ধীরে ধীরে সে নিজেকে অনুভব করতে পারছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র থেকে জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এমন এক চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলেছে যা বর্ণনা করার মতো না। সে নিজেকে নিজেই দেখছে, ভাবছে, প্রশ্ন করছে, কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না। গভীর পূর্ণিমা রাতে সে একদিন শোবার ঘরের দরজা খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে পূর্ণিমার রাতটাও সুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর বসে যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটা কোথাও বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যাভারগ্রস্ত বাম্মায়ের চিন্তার শেষ নেই। লোকেও নিন্দা আরম্ভ করেছে। এমনকি এক ঘরে করবে এমন জনরবও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, 2 বেলায় মাছ ভাত খায়, এজন্য তার শত্রু ছিল। স্বামী স্ত্রী মিলে অনেক পরামর্শ করল। কিছুদিনের জন্য বাণীকণ্ঠ বিদেশ গেল। অবশেষে ফিরে এসে বলল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার প্রস্তুতি চলতে লাগলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরে গেল। কি এক অজানা ভয়ে কিছুদিন ধরে সে নির্বাক জন্তুর মতো তার বাম্মায়ের পেছনে ঘুরঘুর করতে লাগলো। ডাগর ডাগর চক্ষু মেলে তাদের মুখের দিকে তাকিয়ে কি যেন বুঝতে চেষ্টা করে, কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলে না। ইতিমধ্যে একদিন বিকালে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে। তীরের আঘাত পেয়ে হরিণ যেমন করে শিকারির দিকে নীরবে তাকিয়ে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সুভা তেমন করেই প্রতাপের দিকে তাকালো। সেদিন আর গাছের তলায় বসলো না। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে বসে তামাক খাচ্ছিলেন। সুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক গালে চোখের জল গড়িয়ে পড়ল। কাল কলিকাতায় যাবার দিন ঠিক করা হয়েছে। সুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল। তাদেরকে নিজের হাতে খাওয়ালো। গোলা জড়িয়ে ধরে একবার 2 চোখে যতটা সম্ভব কোথা নিয়ে তাদের মুখের দিকে তাকালো। 2 চোখের পাতা থেকে টপ টপ করে জল গড়াতে লাগলো। সেদিন ছিল শুক্লা দ্বাদশীর রাত। সুভা তার শোবার ঘর থেকে বের হয়ে সেই চিরপরিচিত নদীর তীরে ঘাসের উপর লুটিয়ে পড়ল। যেন ওই বিশাল বোবা পৃথিবীকে 2 হাতে জড়িয়ে ধরে সে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা, আমার মতো 2 হাত বাড়িয়ে তুমি আমাকে ধরে রাখো। কলিকাতার একটা বাড়িতে সুভার মা একদিন সুভাকে খুব করে সাজালেন। 8-7 করে চুল বাঁধলেন, খোপায় জড়ির ফিতা দিলেন।
অলংকারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক সৌন্দর্য যতটা সম্ভব বিলুপ্ত করে দিলেন। সুভার দুই চোখ দিয়ে জল পড়ছে, পাছে চোখ খুলে খারাপ দেখতে হয় এই জন্য তার মা তাকে বিস্তর ভৎসনা করলেন, কিন্তু অশ্রুজল ভৎসনা মানল না। বন্ধুকে সঙ্গে নিয়ে বর নিজেই কোণে দেখতে আসলেন। কন্যার বাপ-মা চিন্তিত, শঙ্কিত ও শশব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা সাজঘর থেকে বিস্তর তর্জন গর্জন ও শাসন করে বালিকার চোখের জল দ্বিগুণ বাড়িয়ে পরীক্ষকের সম্মুখে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করে বললেন, মন্দ নয়। বিশেষত বালিকার কান্না দেখে বুঝলেন এর হৃদয় আছে, এবং হিসাব করে দেখলেন যে হৃদয় আজ বাপ-মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যতীত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই কাজে লাগবে। শুক্তির মুক্তর মতো বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়িয়ে দিল, তার হয়ে আর কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে খুব একটা শুভ লগ্নে বিবাহ হয়ে গেল। বোবা মেয়েকে পরের হাতে তুলে দিয়ে বাপ-মা দেশে চলে গেল। তাদের যা তো পরকাল রক্ষা হলো। বর পশ্চিমে কাজ করে, বিবাহের পরেই স্ত্রীকে নিয়ে পশ্চিমে চলে গেল। সপ্তাহখানেকের মধ্যে সকলেই বুঝতে পারল নতুন বউ বোবা, কিন্তু কেউ বুঝলো না এটা তার দোষ নয়, সে তো কাউকে ঠকায়নি। তার দুটি চোখ সকল কোথায় বলেছিল, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। সে চারিদিকে তাকায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝতো সেই আজন্ম পরিচিত মুখগুলো দেখতে পায় না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত কান্না বাজতে লাগলো। অন্তর্যামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না। এরপর তার স্বামী চোখ কান খুলে এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করে আনলো।